প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রেশন কার্ড বাতিলের আশঙ্কা, এই 5টি শর্ত পূরণ করছেন কিনা এখনই দেখে নিন। 21শে জুলাইয়ের পর 28শে আগস্ট কালীঘাট তৃণমূল ও নতুন তৃণমূলের মধ্যে ফের দড়ি টানাটানি। প্রথম শ্রেণী থেকে পাল্টে যাবে সব, চালু হতে চলেছে নতুন সিলেবাস, বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর। বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়, পুলিশের থেকে বিস্তারিত হলফনামা তলব হাইকোর্টের। যোগ্য হয়েও টাকা পাননি, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা। শুধু আধার বা ভোটার কার্ডে হবে না, ভারতীয় নাগরিকত্ব নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের। আর নয় হয়রানি, ডেথ সার্টিফিকেট ইস্যুর সমাধানে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। 2-3 হাজার নয়, একেবারে 30,000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। ইস্তফা দিয়েছেন মোদি, নেট দুনিয়ায় ভাইরাল সই করা পদত্যাগপত্র, ফ্যাক্ট চেকে উঠে এলো সত্যিটা। আচমকাই বিপর্যয়, মাত্র 1 ঘন্টায় বিধ্বস্ত 200 পরিবারের গোটা গ্রাম, অসমে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা। সপ্তাহে একদিন মিড ডে মিলে পাতে পড়বে চিকেন বিরিয়ানি, বড় ভাবনায় রাজ্য সরকার। আপাতত স্বস্তি, অভিষেককে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের। পুজোর আগেই বড় উপহার, সল্টলেকে আসছে সিএনজি স্টেশন, 2 বছরের মধ্যে মিলবে পিএনজিও। বিতর্কের মাঝে মিড ডে মিল নিয়ে সুখবর, ডিম বাদ পড়ছে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মীদের 7ম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, এক শিক্ষাবর্ষেই 50,000 শিক্ষক নিয়োগ। কন্যাশ্রী সবুজ সাথীর নতুন নাম ঘোষণা, বদলাচ্ছে সুবিধাও, জানালেন মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের আগে থেকেই রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বিস্তার অভিযোগ করেছেন বিজেপি সরকার। তাদের দাবি, অনেক অযোগ্য মানুষ এই দীর্ঘদিন ধরে রেশন পেয়ে আসছেন, তাদের জন্যই যারা যোগ্য প্রাপক তারা বঞ্চিত হচ্ছেন এই সুবিধার থেকে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিজেপি সরকার। তাই রাজ্যে এই বিজেপি সরকার আসার পরেই রেশন কার্ডের দিকে চোখ ঘুরিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তারা রেশন কার্ড বাতিল করা শুরু করে দিয়েছে। এবার এক নজরে দেখে নিন কোন শর্তগুলো পূরণ না করলে রেশন কার্ড আপনার বাতিল হয়ে যেতে পারে। রেশন কার্ড বাতিলের আশঙ্কা, এই 5টি নিয়ম এখনই মিলিয়ে নিন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ রেশন কার্ড রিজেক্ট করে দেওয়া হয়েছে, আর এই খবর অনেক রেশন প্রাপকদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছেন না ঠিক কোন কোন শর্ত পূরণ না করলে বাদ যেতে পারে রেশন কার্ড। তাই আজকের প্রতিবেদনে এই বিষয় রইল বিস্তারিত তথ্য। কোন কোন শর্ত পূরণ না করলে বাতিল হবে রেশন কার্ড। 1. বার্ষিক আয়, যাদের আয় বছরে 6 লক্ষ টাকার বেশি, যাদের রেশন কার্ড বাতিল হতে পারে, কারণ এই পরিমাণ আয় রেশন পাওয়ার কথা নয়। 2. সিএএ তে নাম বাদ গেলে, অনেকেই নাগরিকত্বের জন্য সিএএ তে আবেদন করেছেন, আর সেক্ষেত্রে যদি এই আবেদন বাতিল হয় তাহলে আর মিলবে না রেশন। তবে আবেদনের যদি এখনো নিষ্পত্তি না হয় তাহলে সেই ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেশন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। 3. এসআইআর এর নাম বাদ, 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে হয়েছে এসআইআর, আর সেই এসআইআর এর কারো নাম বাদ গিয়ে থাকলে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে, তবে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রাখলে আপাতত মিলবে রেশন। 4. সরকারি কর্মী হলে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মী হলে পাশাপাশি পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানিয়েছেন। 5. এইসব ক্ষেত্রে কার্ড বাতিল, এক্ষেত্রে যদি আপনার 4টি পাকা ঘরের বাড়ি থাকে অথবা 4 চাকা গাড়ি থাকে তাহলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড। এছাড়াও গ্রামে বসবাসকারী মানুষদের যদি ট্রাক্টর থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি থাকে, তাহলে তাদের কার্ডও বাতিল হয়ে যাবে। রাজ্যে পালাবদলের পর দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূল ও অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী নতুন তৃণমূল। গত 21শে জুলাই শহীদ দিবস পালন ঘিরে দুই শিবিরের মধ্যে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে রাজ্য। এবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরেও এক ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের দুই শিবিরের মধ্যে ফের দড়ি টানাটানি। তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস আগামী 28শে আগস্ট, সেদিন কর্মসূচি পালন করতে চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে নতুন তৃণমূল। জানা গিয়েছে কয়েকদিন আগেই এই অনুমতি চাওয়া হয়েছে, তবে নির্দিষ্ট কোনো একটি জায়গা নয়, বরং 2-3টি জায়গার কথা বলা হয়েছে। তবে কোন কোন জায়গার কথা বলে পুলিশের অনুমতি চাওয়া হয়েছে তা এখনই খোলসা করতে চাইছে না ঋতব্রত শিবির। তাদের কথায় কর্মসূচির জায়গা গিয়ে জেদের কোনো ব্যাপার নেই, আইন মেনে সবটা করা হবে।
পুলিশের অনুমতির ওপর সবকিছু নির্ভর করছে, তবে 28 আগস্টের কর্মসূচি হবেই। জানা গেছে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের লক্ষ্যে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নতুন তৃণমূল। বিভিন্ন জেলা সংগঠনের নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। জেলা নেতৃত্ব কলকাতায় এসেও বৈঠক করেছেন বলে খবর। সভায় লোক আনার জন্য উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেখানকার নেতৃত্বের সঙ্গে আলাদা করে আলোচনা চলছে। নতুন তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা নিজে সবটা দেখছেন বলে খবর। এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন কালীঘাট তৃণমূলের নেতা তথা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়ালেও সেখানেই লোক আসবে। এরা যত অনুমতি বাতিল করবে, মানুষ তত দিদির সঙ্গে আসবে। আর পড়ুয়াদের ওপর বিজেপি যে অত্যাচার করেছে, তাতে রাজ্যের ছাত্র যুবরা দিদির কর্মসূচিতেই আসবে, কারণ প্রতিবাদের মুখ যে দিদি সেটা তারা জানে। এদিকে গত বছর অবধি তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে পালন করেছেন মমতা। এই বছর অবশ্য পরিস্থিতি আলাদা, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে দল। এই আবহে আগামী 28 আগস্ট কি হয় সেদিকেই নজর সকলের। রাজ্যে পালাবদলের পর কার্যকর হতে চলেছে জাতীয় শিক্ষানীতি, একথা আগেই ঘোষণা হয়েছে। এবার নতুন সিলেবাস আসছে বলে জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। প্রথম শ্রেণী থেকেই আসছে নতুন সিলেবাস। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী জানান, সিলেবাস সংশোধন এবং পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি যেমন সুপারিশ করবে, সেইভাবে সিলেবাসে বদল আনা হবে। বর্তমান সময়ের উপযোগী সিলেবাস তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। দীপক বলেন, আজকের উপযোগী করে গড়ে তোলার জন্য যেমন সিলেবাস দরকার সেরকম করা হবে। মাঝে মধ্যে এমন রিভিউ কমিটি তৈরি করা হয়, এমনই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা হলো 2027 সালে যে বইগুলি বেরোবে সেগুলি রিভিউ করা। এরপর 2028 সালে শিক্ষানীতি অনুসারে সিলেবাস বানানো হবে। কমিটির সুপারিশ অনুযায়ী সিলেবাসে বদল আনা হবে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এদিন বলেন, প্রথম শ্রেণী থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাসে আমূল বদল আনা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সিলেবাস কমিটি নতুন সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্কুল ছুট তথা ড্রপ আউট রুখতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। বিকাশ ভবনে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন ও জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থানের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে কোনো শিক্ষার্থী এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেলেও তার পড়াশোনা থামবে না। ভিন রাজ্যে গিয়ে অনায়াসে পড়াশোনা ও পরীক্ষা চালিয়ে যেতে পারবেন তারা। রাজ্যের এই উদ্যোগের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সন্তানরাও উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার প্রধান অভিযুক্তের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। বৃহস্পতিবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত। বিস্তারিত হলফনামা তলব হাইকোর্টের। এদিন এই মামলার শুনানি শেষে দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের থেকে বিস্তারিত হলফনামা তলব করেছে হাইকোর্ট। উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 18 আগস্ট মামলার পরবর্তী শুনানির আগে বারুইপুর জেলা পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। বারুইপুর ধর্ষণ খুনকাণ্ডে সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছিলেন প্রভাস মণ্ডল। গ্রেপ্তারির কয়েকদিনের মধ্যেই ঘটনার পুনর্নির্মাণের জন্য গভীর রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। পুলিশের দাবি, অকুস্থলে পৌঁছেই এক আধিকারিকের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিলেন প্রভাস। পাল্টা আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালালে তার মৃত্যু হয়। প্রভাসের এনকাউন্টার প্রসঙ্গে পুলিশের এই দাবি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন একজন আইনজীবী। সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় সওয়াল করেছেন। মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে গভীর রাতে কেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল? সেই সময় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত কেন ছিল না? এনকাউন্টার অথবা ঘটনা পুনর্নির্মাণের কোনো ভিডিও রেকর্ডিং করা হয়েছিল? পুলিশের দেওয়া ঘটনার বিবরণ একটি মনগড়া গল্প মনে হচ্ছে বলে দাবি করেন মামলাকারীর আইনজীবী। পাল্টা এই বিতর্ক উড়িয়ে পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছে রাজ্য। রাজ্যের আইনজীবীর দাবি, অভিযুক্ত নিজের মুখে অপরাধের কথা স্বীকার করেছিল, সেই কারণে তাকে নিয়ে পুনর্নির্মাণের জন্য চাওয়া হয়। সেই সময় প্রধান অভিযুক্ত প্রভাস প্রথমে গুলি চালালে আত্মরক্ষার খাতিরে পাল্টা গুলি চালায় পুলিশ, তাতেই তার মৃত্যু হয়। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর পুলিশের থেকে বিস্তারিত হলফনামা তলব করেছে হাইকোর্ট। আগামী 18 আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগে জেলা পুলিশ সুপারকে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, পুলিশের এনকাউন্টারে বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডের প্রধান অভিযুক্ত প্রভাসের মৃত্যুর পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কেউ কেউ বিষয়টিকে সমর্থন করলেও অনেকে প্রশ্নও তুলেছিলেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এবার তাতেই বড় নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর অনেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছেছে। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা আবেদন করার পরও টাকা পাননি।
বা নানা কারণে আবেদন করতে পারেননি। এই পরিস্থিতিতে মানুষের বিভ্রান্তি দূর করতে এবং প্রকৃত সুবিধা প্রাপকদের কাছে প্রকল্পের তথ্য পৌঁছে দিতে রাজ্য জুড়ে বিশেষ প্রচার অভিযানে নামছে বিজেপি মহিলা মোর্চা। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি। বিজেপি সূত্রে খবর, আগস্ট মাসের শুরু থেকেই রাজ্যের প্রতিটি জেলায় এই প্রচার কর্মসূচি শুরু হবে। মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যারা এখনো টাকা পাননি বা আবেদন করতে পারেননি তাদের কাছেও পৌঁছবেন তারা। দলীয় সূত্রের দাবি, শুধু প্রকল্পের তথ্য দেওয়াই নয়, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলারা কি ধরনের সুবিধা পাচ্ছেন তা নিয়েও বিভিন্ন এলাকায় আলোচনা ও বৈঠকের আয়োজন করা হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে প্রকল্প সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। বিশেষ করে গ্রামাঞ্চলে এমন অনেক মহিলা রয়েছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো প্রকল্পের সুবিধা পাননি বা আবেদন প্রক্রিয়ায় দেরির কারণে অপেক্ষা করছেন। তাদের কাছে প্রকল্পের সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং কোনো কারণে সুবিধা পেতে দেরি হলে উদ্বিগ্ন না হওয়ার বার্তাও দেওয়া হবে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, কোনো যোগ্য মহিলা যেন অন্নপূর্ণা যোজনার বাইরে না থাকেন, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে কর্মশালা ও বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিরও আয়োজন করা হবে। মাঠে প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অন্নপূর্ণা যোজনাকে নিয়ে প্রচার চালানো হচ্ছে। আগামী দিনে সেই প্রচার আরও জোরদার করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হয়। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছেছে। তবে অনেক আবেদনকারী এখনো টাকা না পাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই মানুষের কাছে প্রকল্পের সঠিক তথ্য পৌঁছে দিতে এবং যোগ্য মহিলাদের সুবিধার আওতায় আনতে এবার রাজ্য জুড়ে প্রচারে নামছে বিজেপি মহিলা মোর্চা। আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে প্রচলিত এই ধারণাকে স্পষ্টভাবে খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, এই নথিগুলি বিভিন্ন সরকারি পরিষেবা, আর্থিক লেনদেন বা পরিচয় যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে এগুলির কোনোটিও চূড়ান্ত আইনি প্রমাণ নয়। ফলে কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু এই পরিচয়পত্র দেখিয়ে আইনি স্বীকৃতি পাওয়া সম্ভব হবে না। কোন মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট মুর্শিদাবাদের লালগোলা ডিটেনশন সেন্টারে আটক নাসির নামে এক ব্যক্তিকে ঘিরে হওয়া একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেছে। প্রশাসনের দাবি, তিনি বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অন্যদিকে তার আত্মীয় সুমন মোল্লা আদালতে দাবি করেন, নাসির ভারতীয় নাগরিক এবং সেই দাবির সমর্থনে একাধিক সরকারি নথি জমা দেন। আদালতে পেশ করা হয় ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবই। বিচারপতিরা দেখতে পান, জমা দেওয়া নথির তথ্যের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিবরণে একাধিক অসামঞ্জস্য রয়েছে। শুনানির সময় নিজের পারিবারিক শিকড় সম্পর্কেও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি নাসির। এমনকি তার স্থায়ী বাসস্থানের তথ্যও আদালতের সামনে তুলে ধরতে পারেনি। এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নাগরিকত্ব সংক্রান্ত আইনি অবস্থান স্পষ্ট করে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সবর রশিদ জানান, ভোটার কার্ড কাউকে ভোটাধিকার দেয়, নাগরিকত্বের চূড়ান্ত স্বীকৃতি নয়। এইভাবে আধার কার্ডের উদ্দেশ্য একজন বাসিন্দার পরিচয় ও ঠিকানা নথিভুক্ত করা। 2016 সালের আধার আইনের কোথাও এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। প্যান কার্ড বা ব্যাংকের পাসবই সম্পর্কেও আদালতের বক্তব্য স্পষ্ট, এই নথিগুলি কর ব্যবস্থা, ব্যাংকিং পরিষেবা এবং আর্থিক লেনদেনের জন্য তৈরি। ফলে এগুলির অস্তিত্ব কোনো ব্যক্তির জাতীয়তা বা নাগরিকত্বের প্রশ্নের নিষ্পত্তি করতে পারে না। হাইকোর্টের মতে, কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি যে ভারতীয় নাগরিক সেই দাবি প্রতিষ্ঠার দায়িত্ব তার নিজের। প্রয়োজনীয় জন্ম সংক্রান্ত নথি, পারিবারিক বংশ পরিচয়ের প্রমাণ বা আইনে গ্রহণযোগ্য অন্য দলিলের মাধ্যমে সেই দাবি প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র পরিচয়পত্র পেশ করলে আইনি দায় পূরণ হয় না। হাইকোর্টের এই রায়ের ফলে সাধারণ মানুষের জন্য একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, আধার, ভোটার কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের পাসবই দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হলেও সেগুলিকে নাগরিকত্বের প্রমাণ বলে ধরে নেওয়া ঠিক নয়। নাগরিকত্ব নিয়ে আইনি প্রশ্ন উঠলে আদালত পরিচয়পত্র নয়, আইনে স্বীকৃত নাগরিকত্ব সংক্রান্ত নথিকেই গুরুত্ব দেবে। কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ ভবিষ্যতের নাগরিকত্ব সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ডেথ সার্টিফিকেট সংক্রান্ত অনিয়ম ঠেকাতে বিগত শনিবার অর্থাৎ 25শে জুলাই থেকে শ্মশান কিংবা কবরস্থান থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভার তরফ থেকে আচমকা ডেথ সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দেওয়ায় বিগত কয়েকদিন ধরে ব্যাপক হয়রানির মুখে পড়েন স্বজনহারা পরিবারের সদস্যরা। ডেথ সার্টিফিকেট ইস্যু করতে রেজিস্ট্রার নিয়োগ কেএমসিতে অবশেষে এই অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল কেএমসি। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে সাব রেজিস্ট্রাররা আর ডেথ সার্টিফিকেট দেবেন না।
জানা যাচ্ছে এই ডেথ সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধান করতে মঙ্গলবার মোট 16 জন বড় স্তরের কর্মকর্তাকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হয়েছে। এবার থেকে তাদের থেকেই জন্ম ও মৃত্যু শংসাপত্র সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, প্রত্যেক বড়োর জন্য একজন করে রেজিস্ট্রার নিযুক্ত করা হয়েছে। আসলে বিগত সপ্তাহ থেকে ডেথ সার্টিফিকেট এবং দাহ শংসাপত্র দেওয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে দেওয়া হয়েছিল, যার ফলে ভিন রাজ্যের বিশেষ করে কলকাতার বাইরে থেকে আসা স্বজনহারা পরিবারগুলো নিজের এলাকার পুরসভা বা পঞ্চায়েত থেকে মৃত্যু শংসাপত্রের জন্য আবেদন করতে পারছিলেন না। এমনকি সম্পত্তি হস্তান্তর কিংবা বীমা অথবা পেনশন সংক্রান্ত যাবতীয় কাজকর্মও আটকে ছিল তাদের। কবে থেকে আবার ডেথ সার্টিফিকেট দেওয়া চালু করা হবে, প্রথম থেকে সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ ছিল না। তবে এবার সেই স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত দিল প্রশাসন। যদিও এখনো কিছু কারিগরি কাজ সম্পূর্ণ করা বাকি আছে বলেই জানিয়েছেন কেএমসি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জানা যাচ্ছে মোট 16 জন নবনিযুক্ত রেজিস্ট্রারের মধ্যে 13 জন নির্বাহী স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপপ্রধান পৌর স্বাস্থ্য কর্মকর্তা এবং 2 জন ভারপ্রাপ্ত চিকিৎসক কর্মকর্তা। প্রসঙ্গত, ডেথ সার্টিফিকেটের সমস্যা নিয়ে এক দক্ষিণ কলকাতার বাসিন্দা জানান তার শাশুড়ি মারা যান বিগত রবিবার। এরপর তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয় কেওড়াতলা শ্মশানে। সেখান থেকে জানানো হয় যে SMS এর মাধ্যমে ডেথ সার্টিফিকেট পাঠানো হবে, কিন্তু 7 দিন পেরিয়ে গেলেও এখনো কিছুই পাননি তিনি। অথচ শ্বশুর মারা যাওয়ার সময় একদিনেই ডেথ সার্টিফিকেট পাওয়া গিয়েছিল। মহিলাদের জন্য নানান উদ্যোগ নিয়েছে সরকার। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নানান প্রকল্প চালু করা হয়েছে প্রশাসনের তরফে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে। মাসে মাসে 3000 টাকা করে ঢুকছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। মহিলাদের জন্য নতুন সরকারি প্রকল্প। এবার মহিলাদের জন্য এলো আরও বড় খবর। এবার আর 1-2 হাজার টাকা নয়, একেবারে 30,000 টাকা পাবেন উপভোক্তারা। এমনই বড় ঘোষণা করল দিল্লি সরকার। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় মহিলারা পাবেন মাসে 2500 টাকা করে, অর্থাৎ বছরে 30,000 টাকা। এই প্রকল্প বাস্তবায়িত করতে 5110 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলে খবর। কি এই প্রকল্পের লক্ষ্য? দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে এই প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। তার কথায় শুধুমাত্র মাসিক আর্থিক সহায়তা নয়, মহিলাদের সঞ্চয় ও বিনিয়োগেও উৎসাহিত করবে এই প্রকল্প। কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য? কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে? আবেদনের জন্য বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে। পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলাই এই প্রকল্পের সুবিধে পাবেন। একই পরিবারে একাধিক যোগ্য মহিলা থাকলে সবথেকে বেশি বয়সী মহিলাকে প্রকল্পের জন্য অগ্রাধিকার দিতে হবে। আবেদনকারী মহিলা বা তার স্বামী বা তার বাবা মাকে অন্তত 10 বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে। পরিবারের কোনো সদস্য আয়কর দিলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিছু মহিলা বাদ যাবেন এই প্রকল্পের আওতা থেকে যাদের 3টির বেশি সন্তান রয়েছে, যেসব পরিবারের বার্ষিক বিদ্যুৎ ব্যবহার 2400 ইউনিটের বেশি, যেসব পরিবারের 4 চাকা গাড়ি রয়েছে, অন্য কোনো সরকারি প্রকল্পের আওতায় নিয়মিত আর্থিক সহায়তা পেলে। পরিবারের সদস্যরা সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগী হলে এই প্রকল্পের সুবিধা মিলবে।